রেকর্ড স্টার্ট। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম পত্রের অর্থনীতি প্রথম পত্রের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। ইতিপূর্বে তোমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়েছে, তাই আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। অধ্যায় যাওয়ার আগে অধ্যায়ের নামটি জানা জরুরি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। কি নাম? ভোক্তা ও উৎপাদকের আচরণ, বা কি বলবো এটাকে, কনজিউমার অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার। কনজিউমার মানে ভোক্তা, প্রডিউসার মানে হচ্ছে উৎপাদক, তার মানে হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ওকে, শুরুতে তোমাদের জানতে হবে আসলে ভোক্তা বিষয়টা আসলে কি। মনে করো মারিয়া জামান পৃথা মনে করো একজন আসবাবপত্র কাঠের ব্যবসায়ী, তার ফার্নিচারের দোকান আছে। এখন পৃথা যদি বাজারে যায় কাঠ কেনার জন্য। পৃথিবী নাকি? আচ্ছা, পৃথিবী মনে করো বাজারে গেল, মনে করো সে চালের ব্যবসায়ী। পৃথিবী চাল কেনার জন্য বাজারে গেছে, সে 50 মণ চাল নিয়ে আসলো। কিন্তু পৃথিবী কিন্তু এই চালটা আনছে ভোগের জন্য না, সেই চালটা আনছে বিক্রির উদ্দেশ্যে। তার মানে পৃথিবী কি ভোক্তা? না। কোনো দ্রব্য যার মাধ্যমে চূড়ান্তভাবে নিঃশেষ হবে তাকে আমরা বলবো হচ্ছে ভোক্তা। মনে করো পৃথিবী যদি কোনো জিনিস খায়, তাহলে সেটা সে পৃথিবী হবে সেই দ্রব্যের ভোক্তা। বা মাহবুব মনে করো চিপস খাচ্ছে, তাহলে চিপসের ভোক্তা হচ্ছে মাহবুব। কিন্তু মাহবুব চিপসটা কিনছে খাওয়ার জন্য না, বেচার জন্য, তাহলে কিন্তু মাহবুব আর ভোক্তা হবে না। তার মানে কোনো দ্রব্য সব শেষে যার মাধ্যমে নিঃশেষিত হয় তাকে আমরা বলবো হচ্ছে ভোক্তা, বা তোমার হচ্ছে কনজিউমার। আচ্ছা, এখন এই অধ্যায়ের যে প্রধান শুরুতে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। তোমরা জানো, আমি নিশ্চিত না তোমরা জানো কিনা উপযোগ বলতে কি বোঝায়। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলা হয়। আবার শোনো, কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলা হয়। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলা হয়। যেমন মনে করো কলম দিয়ে তোমরা কি করো? লেখো। তার মানে কলমের উপযোগ হচ্ছে এটাতে লেখার ক্ষমতা আছে। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলে। তার মানে কলমের অভাব পূরণের ক্ষমতা কি? যে কলম দিয়া লেখা যায়। খাতা দিয়ে আমরা কি করি? খাতার উপরে আমরা লিখি। তার মানে কি? খাতার উপযোগ কি? খাতার মাধ্যমে আমরা লিখতে পারি। এই হচ্ছে তোমার উপযোগ। এখন উপযোগ অনেক ধরনের হতে পারে, বুঝছো? অনেক টাইপের উপযোগ আছে। যেমন ধরো রূপগত উপযোগ। মনে করো প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে যদি তোমরা নতুন উপযোগ সৃষ্টি করো, এটাকে আমরা বলবো রূপগত উপযোগ। যেমন আমরা গাছ থেকে, প্রকৃতিতে যে গাছ পাওয়া যায়, এই গাছ থেকে কিন্তু আমরা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু রূপ পরিবর্তনের মাধ্যমে কিন্তু আসবাবপত্র পাই। তার মানে কি? প্রকৃতি প্রদত্ত সম্পদের চেহারা পরিবর্তন করে আমরা নতুন উপযোগ সৃষ্টি করতে পারি, এটাকে বলে রূপগত উপযোগ। এরপরে স্থানগত উপযোগ হতে পারে। মনে করো এক স্থান থেকে তুমি যদি জিনিস নিয়ে আরেক স্থানে যাও, তখনও কিন্তু নতুন উপযোগ সৃষ্টি হয়। যেমন গ্রাম থেকে তুমি মূলা নিয়ে আসছো শহরে, শহরে তো মূলা উৎপাদন হয় না, তাহলে মানে কি এই মূলার তোমার নতুন উপযোগ সৃষ্টি হবে না শহরে, এটাকে বলে স্থানগত উপযোগ। আবার সময়গত উপযোগ হতে পারে। মনে করো এক সময়ের মূলা তুমি, এক সময়ের চাল তুমি 6 মাস ধরে রাখছো, ধরে রেখে পরবর্তীতে বিক্রি করতেছো, তার মানে কি ওই সময় তার নতুন উপযোগ সৃষ্টি হবে। অথবা এমন হতে পারে যে বর্ষাকালে প্রচুর পানি উঠছে তোমার এলাকাতে, তো পানিটা যদি তুমি ধরে রাখতে পারো, গ্রীষ্মকালে কিন্তু তুমি খরার সময় সেই পানি সাপ্লাই দিতে পারবা। এটা ওয়ান কাইন্ড অফ উপযোগ, এটাকে বলে সময়গত উপযোগ। তারপরে তোমার হচ্ছে এরকম আরো অনেক ধরনের উপযোগ, সেবাগত উপযোগ আছে, জ্ঞান সংক্রান্ত উপযোগ আছে, মালিকানা স্থানান্তর জনিত উপযোগ আছে, বিভিন্ন ধরনের উপযোগ আছে। তবে অর্থনীতিতে আমরা মূলত 3 ধরনের উপযোগ নিয়ে কথা বলি। এটাকে বলে মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ বলতে কি বোঝায় মনোযোগ দিয়ে শুনবা। আজকে আমি কোনো বোর্ডে যাব না, আজকে শুধু আলোচনা করব। পরের ক্লাসে আমরা বোর্ডে যে বিষয়টা বিস্তারিতভাবে দেখব। মোট উপযোগ বলতে বোঝায় হচ্ছে তোমার খুবই সহজ। মনে করো কোন দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে বলে মোট উপযোগ। আবার শোনো, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা বা সকল একক ভোক্তা ভোগের মাধ্যমে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে বলে মোট উপযোগ। যেমন
তোমার মনে করো কি বলবো, মনে করো তোমার হচ্ছে কি বলে, মনে করো পৃথিবী তোমার হচ্ছে বাজারে গেছে, বাজারে সে মনে করো 20টা কমলা কিনছে, 20টা কমলা একসাথে ভোগ করে সে যে মানে 20টা কমলা ভোগের মাধ্যমে যে সব শেষে যে মজাটা পাবে, বা এই 20টা কমলা থেকে সে সর্বমোট যে মজা পাবে, এই মজাকে আমরা বলবো হচ্ছে মোট উপযোগ। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার মজা কেমনে মাপে বা উপযোগ কি সংখ্যায় দেখানো যায়? হ্যাঁ, যদিও তোমার বাস্তবে উপযোগ বা তোমার মজা সংখ্যায় দেখা যায় না, কিন্তু ইকোনমিক্সে আমরা উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, এবং উপযোগকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ, একটা হচ্ছে তোমার পর্যায়বাচক উপযোগ বা গুণগত উপযোগ। বাট আমরা এখন যেটা নিয়ে পড়তেছি, ধরে নিতে হবে যে উপযোগকে মাপা যায়। এটা মার্শালের একটা ধারণা ছিল। মার্শাল তোমার হচ্ছে উপযোগকে বা তোমার হচ্ছে এই যে সংখ্যাবাচক উপযোগের ধারণা সর্বপ্রথম মার্শাল প্রদান করে। তো আমরা ধরে নিব যে উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। তার মানে মোট উপযোগ বলতে কি বোঝায়? কোন দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে বলে মোট উপযোগ। যেমন রূপক 10টা কমলা বাজার থেকে নিয়ে আসছে, এই 10টা কমলা ভোগ করে রূপক সর্বমোট যে তৃপ্তি লাভ করবে তাকে আমরা বলবো হচ্ছে মোট উপযোগ। এবার হচ্ছে গড় উপযোগ। আমরা যদি মোট উপযোগকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা যে উপযোগ পাবো এটাকে আমরা বলবো গড় উপযোগ। যেমন রূপক 10টা কমলা ভোগ করে ধরে নিলাম 100 একক মজা পাইছে। তো 100 একক মজা যে পাইছে, সে 100 একক মজা কি 10টা দ্রব্য থেকে পাইছে না, 10টা কমলা থেকে পাইছে। এখন যদি বলা হয় যে সে আসলে গড়ে কতটুকু মজা পাইছে কমলা থেকে, কি করবে সে? 100 ভাগ 10টা কমলা, মানে 100 ভাগ 10, 10 একক। তার মানে তার গড় উপযোগ হবে 10 একক। তার মানে আমরা যদি মোট উপযোগকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তবে আমরা যে উপযোগ পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে গড় উপযোগ। এবার হচ্ছে প্রান্তিক উপযোগ, মনোযোগ দিয়ে শুনবা। প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের কারণে মোট উপযোগের যেই পরিবর্তন হয় তাকে বলে মোট উপযোগ। এই কি বলি, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের কারণে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। আবারও শোনো, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগের যেই পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। আবার এভাবে বলা যায় যে শেষ দ্রব্য থেকে যে তৃপ্তি লাভ করা যায় তাকে বলে প্রান্তিক উপযোগ। মনে করো তুমি 5টা কমলা খাইছো, 5 নাম্বার কমলা থেকে তুমি যে মজা পাবা সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অথবা তুমি 3টা কমলা খাইছো, 3 নাম্বার কমলা থেকে তুমি যে মজা পাবা সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তুমি 20টা লিচু কিনছো, 20তম লিচু থেকে তুমি যে মজা পাবা সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ শেষ দ্রব্য বা লাস্ট ইউনিট থেকে আমরা যে তৃপ্তি লাভ করি তাকে বলে প্রান্তিক উপযোগ। অথবা আমরা এভাবে বলতে পারি অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। যেমন ধরো তুমি 5টা দ্রব্য ভোগ করে 10 একক মজা পাইছো, 6টা দ্রব্য ভোগ করে তুমি 12 একক মজা পাইছো, তাহলে আমার প্রান্তিক উপযোগ হবে কত বলতো? 2 একক। কেন? কারণ 5টা দ্রব্য ভোগ করে তুমি মজা পাইছো 10 একক, 6টা দ্রব্য ভোগ করে তুমি মজা পাইছো 12 একক। তার মানে শেষ দ্রব্য থেকে তুমি কতটুকু মজা পাইছো? 10 থেকে 12 আসছে না? তার মানে 2 একক হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। আরেকবার শোনো, মোট উপযোগ হচ্ছে কি? কোন দ্রব্যের সকল একক ভোক্তা ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে বলে মোট উপযোগ। একে টিইউ দিয়ে দেখায়। টিইউ মানে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। এরপরে বললাম গড় উপযোগ। গড় উপযোগ কি? আমরা যদি মোট উপযোগকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করে দেখাই তাকে আমরা বলবো হচ্ছে গড় উপযোগ, বা এটাকে বলে তোমার এভারেজ ইউটিলিটি বা এইউ দিয়ে দেখায়। এটা খুব একটা আলোচনা তোমাদের বইয়ে নাই। এরপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগের যেই পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। অথবা আমরা এভাবে বলতে পারি শেষ ইউনিট বা লাস্ট একক থেকে শেষ একক থেকে ভোক্তা যে তৃপ্তি লাভ করে তাকে বলে প্রান্তিক উপযোগ। এবার আমাকে তোমরা প্রশ্ন করো, আনমিউট হোক, প্রশ্ন করো সবাই। মাহবুব, মোরসালিনা, রূপক, তৌফিক, সবাই প্রশ্ন করো। স্যার উপযোগের পরিমাপটা আমরা কিভাবে করব, মানে বুঝবো কিভাবে? আচ্ছা 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 শোনো, ইকোনমিক্সে উপযোগটাকে মাপার একটা মাধ্যম হচ্ছে ইউটিল। মনে করো টাকা, বাংলাদেশের তোমার অর্থের একক টাকা না, ঠিক একইভাবে উপযোগের মাপার এককের নাম হচ্ছে ইউটিল। এখন তুমি বলতে পারো যে এটা মাপে কেমনে? মাপার তোমাদের তো মাপার দরকার নাই, বা এটা তোমার হচ্ছে মাপার মেশিন আছে খুব কম জায়গাতে, এটা ওয়ান কাইন্ড অফ মেশিন, বাট এটা ধরে নেওয়া যে এটা ধরে নেওয়া হয়েছে, বুঝছো?
এবং আমরা অর্থের মাধ্যমে মূলত এই উপযোগকে মাপি। মনে করো তুমি এই 10টা কমলা কিনছো 100 টাকা দিয়ে, তো ধরে নাও যে তুমি 100 টাকার মজা পাইবা। তার মানে কি প্রত্যেক কমলা থেকে তোমার 10 টাকার মজা আসতেছে। এইভাবে আমরা মাপতে পারি। বুঝছো? মূলত উপযোগকে তোমাদের বইয়ে মার্শাল ধরে নিছে উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। বুঝছো? আর এমনি জি উপযোগকে স্যার। মাপার তোমরা যেহেতু ইন্টারে পড়ো, জেনে রাখো যে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য বা উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব, এটাই জানো। খুব বেশি এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। বলো মুরসালিনা কে? মুরসালিনা একটু কথা বলো দেখি। মুরসালিনা জি স্যার। কি বুঝছো বলো দেখি। প্রান্তিক উপযোগ কি বলো তো মুরসালিনা? হোয়াট ইজ প্রান্তিক উপযোগ বলো বলো বলো। বই দেখে বলতে বলতে হবে না। পারবো না। ভেরি গুড, থ্যাংক ইউ। শেষ দ্রব্য থেকে যে মজা পাও, তুমি মনে করো 5টা লিচু খাইছো, তাহলে 5 নাম্বার লিচু থেকে যে মজা পাইবা সেটা হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। অথবা তুমি 10টা আম খাইছো, 10তম আম মানে শেষ আম থেকে তুমি যে মজা পাবো সেটা হবে প্রান্তিক উপযোগ। মনে করো তুমি বলো তো দেখি, তুমি 2টা গ্যান্ডারি খাইছো বা আখ খাইছো, তাহলে প্রান্তিক উপযোগ কত হবে, কোনটা থেকে আসবে বলো তো? শেষেরটা থেকে। শেষেরটা মানে কি 2টা খাইছো, তাহলে 2 নাম্বারটা থেকে যে মজা পাবো সেটা হবে তোমার প্রান্তিক উপযোগ, তাই হ্যাঁ। তো? আচ্ছা জি স্যার। ঠিক আছে, এবার বলো তো গড় উপযোগ কি? গড় উপযোগ, মোট উপযোগকে আমরা যদি মনে করো মোট তুমি 10টা দ্রব্য ভোগ করে তুমি ধরো যে 200 টাকার মজা পাইছো, তাহলে একটা দ্রব্য ভোগ করে কত টাকার মজা পাইছো বলো তো? 10টা দ্রব্য ভোগ একটার। করে, আরে একটা তো পাইছো এটা বুঝছি, বলছি কত টাকার মজা পাইছো? 10টা দ্রব্য ভোগ করে মোট সালিনা 200 টাকার মজা পাইছো। এখন একটা দ্রব্য ভোগ করে কি পরিমাণ মজা পাইছো? 200 ভাগ 10, মানে মোট উপযোগ ভাগ দ্রব্যের পরিমাণ, তার মানে 20 টাকার মজা পাইছো। এই 20 টাকা হচ্ছে তোমার গড় উপযোগ। এখন যদি বলি তোমার হচ্ছে মোট উপযোগ কি বলো তো? ওই যে পুরা 10টা দ্রব্য ভোগ করে সর্বমোট যে তৃপ্তি পাইছো, এটাকে আমরা বলবো হচ্ছে মোট উপযোগ। মোট বুঝছো? উপযোগ। আর 10 নম্বর দ্রব্য থেকে যে মজা পাবে সেটা হবে প্রান্তিক উপযোগ, তাই তো? শেষ দ্রব্য থেকে যে মজা জি পায় সেটা স্যার। হচ্ছে প্রান্তিক উপযোগ। হইছে? তৌফিক বলো তো, তৌফিক বুঝছো? তৌফিক, তৌফিক, জি স্যার। তৌফিক বুঝছি। কোথায়? মাহবুব কই গেল? জি স্যার। হ্যাঁ তৌফিক বলো তো, বুঝছো? জি স্যার বুঝছি। এই রূপক, রূপক, Yes, রূপক sir. বুঝছো? Yes, sir. বুঝছো না? Yes, sir. আচ্ছা এই Yes, sir. মাহবুব কই গেল? মাহবুব ছিল না এখানে? মাহবুব তো ছিল। স্যার হ্যাঁ প্রশ্ন করতেছেন এজন্য মনে হয় স্যার পারবে না, চলে গেছে। তাই নাকি? না 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 না, কি বলে না বলে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা তোমার হচ্ছে নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বিধি শিখার আগে তোমাদেরকে আগে একটা জিনিস ধারণা দিয়ে নিই। মনে করো ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক, তিনটা শব্দ তোমরা সামনে বিভিন্ন অধ্যায়ে দেখবা। ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক, বিষয়টা আসলে কি? আমি যদি বলি ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, আবার যদি বলি ক্রমবর্ধমান হারে বাড়তেছে, আবার বললাম সমানুপাতিক হারে বাড়তেছে, তিন ভাবে বাড়া যায়। একটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়া, একটা ক্রমবর্ধমান হারে বাড়া, একটা হচ্ছে সমানুপাতিক হারে বাড়া। খুব মনোযোগ দিয়ে শুনবা। ক্রমহ্রাসমান হারে বাড়া বলতে বোঝায়, মনে করো 10, 18, 24, 28, 30। আবার শোনো 10, 18, 24, 28, 30। খুব মনোযোগ দিয়ে দেখো, 10-এর পরে 18 বলছি, 18-র পরে 24 বলছি, 24-এর পরে 28 বলছি, 28-এর পর 30 বলছি। দেখো প্রত্যেকবারই কিন্তু বাড়তেছে। বাড়ার হারটা একটু খেয়াল করো। প্রথমে ছিল 10, তারপরে কি হয়েছে? বেড়ে 18 হয়েছে। বাড়ছে আসলে কতটুকু? 8। তারপরে 18 থেকে বেড়ে কত হয়েছে? 24। বাড়ছে কত? 6। তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2। তার মানে কি বাড়ার যে হারটা এটা আস্তে আস্তে কমতেছে না? দেখো তো 10, 8, 6, 4, 2। এই ধরনের বাড়াকে বলে ক্রমহ্রাসমান হারে বাড়া। এবার যদি বলি ক্রমবর্ধমান হারে বাড়া, তাহলে কি হবে? ধরো 10, 22, 40, 65, 100। আবার দেখো 10, 22, 40, 65, 100।
10-এর পরে বাইরে কত হয়েছে? 22 হয়েছে। বাড়ছে কত? 10 থেকেও বেশি বাড়ছে, 22 হয়েছে। 22-এর পরে বেড়ে হয়েছে 40, দেখো কত বাড়ছে? 18 বাড়ছে। 22-এর পরে 18 যোগ করলে 40 হয়েছে। আবার 40-এর পরে আবার কিন্তু 25 বাড়ছে, তোমার হচ্ছে 65 হয়েছে। আবার 65-র পরে আবার 35 বেড়ে 100 হয়েছে। তার মানে হচ্ছে বাড়ার যে হারটা আগেরটা থেকে বেশি হারে বাড়ছে না? দেখো তো, 10 থেকে 22 হয়েছে, বাড়ছে কত? 12। 22 থেকে কত হয়েছে? 40 হয়েছে, 18 বাড়ছে। এরপরে 40 থেকে কত হয়েছে? 65 হয়েছে, 25 বাড়ছে। মানে আগেরটার থেকেও বেশি বাড়ছে। 65-র পরে কি হয়েছে? তোমার 100 হয়েছে, আবার 35 বাড়ছে। তার মানে কি, যখন তোমার হচ্ছে এইভাবে বাড়ে তখন আমরা এটাকে বলি ক্রমবর্ধমান হার। আমি উদাহরণ দিলাম জাস্ট বোঝানোর জন্য। এবার সমানুপাতিক বাড়াটা কি? 10-এর পরে 20, 20-এর পরে 30, 30-এর পরে 40, একই হারে যদি বারবার বাড়ে এটাকে আমরা বলি সমানুপাতিক বাড়া। আরেকবার শোনো, ক্রমহ্রাসমান বাড়া হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবা, 10, এরপরে বললাম 10 না, ধরো বড় দেখে দিই, ধরো 500, 500-এর পরে বললাম মনে করো তোমার হচ্ছে 900, 900-এর পরে বললাম মনে করো তোমার হচ্ছে 1200, 1200-এর পরে বললাম 1400, 1400-এর পরে বললাম 1500। দেখো 500, 900, 1200, 1400, 1500 কি হয়েছে বিষয়টা দেখো। প্রথমে 500, তারপরে 500-র সঙ্গে 500-র বেশি আর বাড়ে নাই, কিন্তু 400 বাড়ছে। দেখো 500 যোগ 400 900 হয় না? তার মানে 500-র পরে 400 বাড়ে 900 হয়েছে। 900-র পরে আর 400 বাড়ে নাই, 300 বাড়ছে, 1200 হয়েছে। 1200-র পরে আর 300 বাড়ে নাই, 200 বাড়ছে, 1400 হয়েছে। 1400-র পরে আর 200 বাড়ে নাই, 100 বাড়ছে। তার মানে কি, বাড়ার হারটা কি? 500, 400, 300, 200, 100। যদিও বাড়ছে, কিন্তু এই বাড়াটাকে আমরা বলি কি? ক্রমহ্রাসমান হারে বাড়া, মানে কম হারে বাড়ছে। এখন যদি বলি 500, এরপরে বললাম 1100, কত বাড়ছে? 600। এরপরে বললাম 1800, কত বাড়ছে? 700। এরপরে বললাম মনে করো 2500, 800 বাড়ছে। এরপরে বললাম মনে করো 3500, 1000 বাড়ছে। তার মানে কি, বাড়ার হারটা দেখছো? 500, 1100, 1800, 1700, 1800, 1700, তারপর হচ্ছে তোমার 2500, তারপর হচ্ছে মনে করো 3500। তার মানে কি, বাড়ার হারটা দেখো, প্রথমে 500, 500 সঙ্গে 600 যোগ করে কত হয়েছে? 1100, 1100-র সঙ্গে আবার তোমার হচ্ছে 700 যোগ করে কত হয়েছে? 1800, 1800-র সঙ্গে আবার 800 যোগ করে 2600, 2600 সঙ্গে আবার 1000 যোগ করে, মানে বাড়ার যে হারটা সেটা বোঝাচ্ছি তোমাদেরকে, বুঝছো? এখন আমাকে তোমরা একটু প্রশ্ন করো দেখি, প্রশ্ন করো তো দেখি, রূপক, মুরসালিন, মুরসালিনা, তৌফিক, মারিয়া, যেমন পৃথিবী, প্রশ্ন করো দেখি বুঝছো কিনা এই হারটা। দেখি তৌফিক বলো তো দেখি, তৌফিক, তৌফিক স্যার বলো তো, এই বাড়ার হারটা বুঝছো তুমি? আমি যে বাড়ার স্যার, হারটা বুঝতে বললাম, পারছি। যেমন উদাহরণ দাও তো দেখি আমাকে, তুমি আমাকে 20 দিয়ে উদাহরণ দাও। 20, মনে করো 20 একটা সংখ্যা, তুমি একবার ক্রমবর্ধমান, একবার ক্রমহ্রাসমান, একবার সমানুপাতিক উদাহরণ দাও দেখি। মনে করো 20, তাই তো? জি স্যার। 20-এর পরে, ওরে বাপরে, এত সাউন্ড কিসের? এই গান ছাড়ো না, গান ছেড়ে রাখছে কি আবার? হ্যাঁ, মনে করো 20, আমি এখন ক্রমহ্রাসমানের যদি উদাহরণ দিই, ধরো 20, 20-এর সঙ্গে 20-এর পরে বললাম কত? 35 বললাম, 35 পরে বললাম 45। এটা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। কেমনে বুঝলাম দেখো, 20-এর সঙ্গে তুমি আর 20 যোগ করে কিন্তু 40 বানাও নাই, বা তার বেশি বানাও নাই। তুমি কিন্তু কি করছো, 20-এর পরে কত বাড়াইছো? তুমি 15 বাড়াইছো। 20-এর পরে 15 35 এসে, 35 পরে কিন্তু আর 15 বাড়ে নাই, কত বাড়ছে? 10 বাড়ছে, 45 এসে। এরপরে যদি বলতাম 50 বলতাম, ক্রমহ্রাসমান হারে বাড়ছে। 20, তোমার হচ্ছে 35, 45, 50, তো বাড়ছে কিভাবে দেখো, 20, প্রথমে 20, তারপরে কত বাড়ছে? 15, তারপরে 10, তারপরে 5। এটাকে বলে ক্রমহ্রাসমান হারে বাড়া। এবার যদি ক্রমবর্ধমান হারে বাড়া বলতাম, তাহলে কি হইতো বলো? 20-এর পরে কত হইতো? 40 হইতো না? 40, 20-এর পরে না, আরো বেশি হইতো। সরি সরি 30। 45, না 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 না, যদি ক্রমবর্ধমান হারে বাড়া বলে 20-এর পরে হইতো 40-এর উপর। মনে করো 20-এর পরে 45 বলো, অসুবিধা নেই। 20-এর পরে 45, 45-এর পরে আবার তোমার হচ্ছে 25 বাড়বে না, 30-এর বেশি বাড়বে। মনে করো 30 বাড়লো, 75, 75-এর পরে 30 বাড়বে না, 40 বাড়বে, 100, 115। মানে হচ্ছে যেভাবেই বাড়ে আগেরটাকে সে অতিক্রম করবে, ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। প্রথমে 20, তারপর দেখো 20 সঙ্গে 25 যোগ করে 45 এসে, 45 সঙ্গে আবার 30 যোগ করে 75 হয়েছে, 75-এর সঙ্গে আবার তুমি 40 যোগ করে মনে করো তোমার 115 হয়েছে। তার মানে কি, বাড়তেছে না বারবার? 20, 25, 30, 45, এটাকে বলে ক্রমবর্ধমান হার। সমানুপাতিক তো সহজ, 20-এর পরে 40, 40-এর পরে 60, 60-এর পরে 80, একই হারে যদি বাড়ে 20 20 করে, এটা হচ্ছে সমানুপাতিক হার। বুঝছো? রূপক বুঝছো? জি রূপক, স্যার। রূপক ইয়েস স্যার, ইয়েস স্যার। বুঝছো না? আচ্ছা, এবার আমাকে রূপক একটা উদাহরণ দাও তো দেখি। রূপক আমাকে, মনে করো 50, তোমার হাতে 50 আছে,
50 দিয়ে তুমি আমাকে একটা ক্রমহ্রাসমানের উদাহরণ দাও তো দেখি। ক্রমহ্রাস স্যার ক্রমহ্রাসমান হারে 40, বাড়তেছে। হ্যাঁ 50, তারপরে 40, কি 40? 50 এর পরে ক্রমহ্রাস 40। হ্যাঁ ক্রমহ্রাস 50 এর পরে কি 40 হয় নাকি? 50 এর না পরে না হচ্ছে সরি স্যার 70, 70। আচ্ছা ঠিক আছে 70, তারপরেরটা, তারপরে তারপর স্যার 70, তারপর স্যার 90, একই হারে বাড়তেছে, হলো না। দেখো 50 বলছো ফার্স্টে, 50 এর পরে তুমি প্রথমে 50 মানে এই 50 বাড়ছে ধরে নাও, এরপরে কত 90। 100 স্যার 100 না 100 না, না না 100 না, মনোযোগ দিয়ে শোনো, হয় নাই। 50 প্রথমে বললাম 50 আছে, তো 50 এর সঙ্গে যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে আর 50 বাড়বে না, 50 এর কম হারে বাড়বে। তার মানে ধরো 40 বাড়ছে, 90, 40 বাড়লো না, এরপরে আর 40 বাড়বে না, এরপরে 40 এর কম বাড়বে, অনেক 30। তাহলে 50, 90, 120, এরপরে আর 30 বাড়বে না, এরপরে 20 বাড়বে, মনে করো 140, 150, মানে 50, 90, 120, 140, 150, মানে আগেরটা যেটা থাকবে এর থেকে তোমার কম হারে বাড়বে। মানে প্রথমে 50 ছিল, এরপরে বাড়ছে কত 40 বাড়ছে, এরপরে 30, এরপরে 20, এরপরে 10। তোমার তো বাড়তে হবে, তো বাড়ার হারটা হবে ক্রমহ্রাসমান হার। এই আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে আমাদের তত্ত্বে যাই। আচ্ছা মনোযোগ দিয়ে শোনো, এখন আমরা যে তত্ত্বটা পড়বো সেটা তোমার দিছে হচ্ছে আলফ্রেড মার্শাল, বুঝছো? এনাকে বলা হয় প্রান্তিকবাদী অর্থনীতিবিদ, এবং উনি বলতে পারলো যে তোমার মার্জিনাল ইকোনমিস্ট হিসাবে উনি খুব পরিচিত, বা মার্জিনালিস্ট বলে ওনাকে, প্রান্তিকবাদী অর্থনীতিবিদ। এবং মার্জিনালিটি বা প্রান্তিকবাদীটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আলফ্রেড মার্শাল, বুঝছো? অনেক কন্ট্রিবিউশন আছে ওনার ইকোনমিক্সে, আমরা ইতিহাসে না যাই, শুধু জানো যে তোমার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন বা ল অফ ডিমিনিশিং কি বলে মার্জিনাল ইউটিলিটি, এটা দিছে হচ্ছে তোমার আলফ্রেড মার্শাল। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স একটা গ্রন্থ ছিল, সেখানে উনি এই তথ্যটা দেয়। তার মতে কোনো জিনিস ভোক্তা যতই বেশি ভোগ করবে, ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমে যাবে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আবারও শোনো, কোন দ্রব্য ভোক্তা ক্রমাগত ভোগের মাধ্যমে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমে যাবে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এখন কি বুঝলা? আবারও শোনো, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা ক্রমাগত ভোগের মাধ্যমে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমে যায়। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এখন মনোযোগ দিয়ে শোনো, বলো। উদাহরণ দিয়ে স্যার স্যার হ্যাঁ আর একটু বুঝায় বলেন, হ্যাঁ বুঝি হ্যাঁ নাই। হ্যাঁ, আরে আমি তো বুঝাই নেই, বুঝবা কেমনে, আমি আগে বুঝাই। মনে করো মারিয়া জামান পৃথিবী, আনমিউট হও। মারিয়া জামান পৃথিবী, রূপক, দুইজন আনমিউটই থাকো। জি স্যার। আচ্ছা শোনো, পৃথিবী তোমার হচ্ছে বাজারে গেছে, সে 7টা কমলা কিনছে, বুঝছো? তো 7টা কমলা কিনছে, এখন প্রথম কমলা পৃথিবী খাইছে, খাইয়ে বলছে ওয়াও কি মজা। দ্বিতীয় কমলা পৃথিবী খাইছে, মজা, খুব মজা। 3 নাম্বার কমলা খাইছে, ঠিক আছে মজা। 4 নাম্বার কমলা খাওয়ার পরে বলতেছে ঠিক, মানে আর না খাইলে হয় না। 5 নাম্বার কমলা বলতেছে ওরে বাপরে আর ভাল লাগতেছে না। 6 নাম্বার খাওয়ার পর বলতেছে মাপ চাই। 7 নাম্বারে বলতেছে বিক্রেতারে, ভাই আমি আপনাকে 2 টাকা আরো দেই, আপনি আপনার কমলাটা নিজে রেখে দেন। মানে যতই তুমি একই দ্রব্য ক্রমাগত ভোগ করতেছ, ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও তোমার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে, মানে তোমার ওই দ্রব্যের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার আগ্রহ কমে যাওয়ার বা প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। মানে তুমি যতই কোনো দ্রব্য ভোগ করবা, ততই ওই দ্রব্যের প্রতি তোমার আগ্রহ কমে যাবে। এখন বিষয়টা হচ্ছে অন্যান্য তোমার বিধির মতো এটারও সীমাবদ্ধতা আছে, এবং এই বিধিরও তোমার বইয়ে দেখবা কিছু অনুমিত শর্ত আছে। মানে শর্ত বলতে তোমার দেহ অনুমান, বুঝো, কিছু ধরে নেওয়া হয়েছে আর কি, যে ভোক্তার আয় রুচি স্থির, উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, ভোক্তা যুক্তিশীল, কিছু অন এন এভারেজ কিছু অনুমিত শর্ত সব তত্ত্বে দেওয়া থাকে, এই তত্ত্বেও দেওয়া আছে। এখন তোমাদেরকে আরেকবার আমি মনোযোগ দিয়ে তোমরা আমার কথাটা শোনো, যে কোন দ্রব্য ভোক্তা ক্রমাগত ভোগের মাধ্যমে মোট উপযোগ বাড়লেও তার প্রান্তিক উপযোগ কমে যায় বা কমে যেতে থাকে।
ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। এখন তোমরা সবাই একটা খাতা নাও তো দেখি, একটা পৃষ্ঠা নাও, সবাই একটা পৃষ্ঠা নাও, আরো ক্লিয়ার হবে বিষয়টা। তৌফিক, মুরসালিনা, সবাই একটা পৃষ্ঠা নাও, রূপক পৃষ্ঠা নাও একটা, হ্যাঁ একটা পৃষ্ঠা নাও, 3টা কলাম করো, 3টা কলাম, একটা টেবিল বানাবো আমরা, 3টা কলাম করো, 3টা কলাম একটা টেবিলে থাকবে। দেখো একক, এক কলামের উপরে লেখা হচ্ছে মোট উপযোগ, এক কলামের উপরে লেখো প্রান্তিক উপযোগ। লেখা হচ্ছে একক, একটার কলামের উপরে লেখা হচ্ছে মোট উপযোগ, একটার উপরে লেখো প্রান্তিক উপযোগ। লিখছো মারিয়া? না। রূপক? রূপক তো লিখতেছি স্যার। হ্যাঁ, 3টা মোট কলাম, উপযোগ, স্যার, তারপর কি স্যার? হ্যাঁ মোট উপযোগের পাশে হচ্ছে, শোনো 3টা কলাম হবে একটা টেবিলে, 3টা কলাম, প্রথম কলামের উপরে টাইটেল হবে হচ্ছে একক, দ্বিতীয় কলামের উপরে টাইটেল হবে মোট উপযোগ, তৃতীয় কলামের উপরে টাইটেল হবে প্রান্তিক উপযোগ। ঠিক আছে, একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। ঠিক আছে, দেখছো? জি Yes, স্যার sir. জি এবার স্যার। এবার এককের নিচে লেখো 1 2 3 4 5 6 7। এককের নিচে লেখো, জি। এককের নিচে লিখতে থাকো 1 2 3 4 5 6 7। যেখানে একক লিখছো একক, তার নিচে নিচে লেখো 1 2 3, মানে 7টা কমলা খাইবে আর কি তুমি। 1 2 3 4 5 6 7 লিখছো? 1 2 3 4 5 6 7। রূপক লিখছো? ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার। এবার মোট উপযোগে লেখো, আমি আমার মতো দিচ্ছি, তোমাদের বইয়ে অন্যান্য সংখ্যা থাকবে। লেখো মোট উপযোগের ঘরে লিখবা 10 18 24 28 30, আবারও 30, আবারও 28। আবার শোনো 10 18 24 28 30 30 28। আরেকবার শোনো 10 18 24 28 30 30 28। এবার প্রান্তিক উপযোগের ঘরে লেখো 10 8 6 4 2 0 -2। 10 8 6 4 2 0 -2 লিখছো? ইয়েস স্যার। 10 8 6 4 2 0 -2। এখন মনোযোগ দিয়ে তোমরা দেখো আমি আসলে কি বুঝাতে চাইছি এখানে। আমি দেখাতে চাইছি হচ্ছে তোমরা 7টা কমলা মনে করো, রূপক 7টা কমলা খাইছে, ঠিক আছে? 7টা কমলা খায় কি পাইছে দেখো, প্রথম ধরো যে রূপক একটা কমলাই খাইছে, একটা কমলা খাইছে, 800 কমলা খায় নাই, তাইলে মোট উপযোগও যা, প্রান্তিক উপযোগও তা। মোট উপযোগও 10, প্রান্তিক উপযোগও 10। এখন রূপক মনে করো এখন 2টা কমলা খাইছে, দেখো 2টা কমলা রূপক একসাথে খেয়ে মজা পাইছে কত কত ইউনিট? 18 ইউনিট মজা পাইছে। তাইলে 2 নাম্বার দ্রব্য বা 2 নাম্বার কমলা থেকে সে কি পরিমাণ মজা পাইছে বলতো? 10 থেকে 18 তে আসছো না, তার মানে কি পারছে কতটুকু? 8 ইউনিট পারছে না তোমার? এই 8 হচ্ছে প্রান্তিক উপযোগ। এরপরে রূপকের মনে হলো না আমরা আর একটা খাওয়া বাড়াই, রূপক এবার 3 নাম্বার কমলা খাইছে। 3 নাম্বার কমলা যখন সে একসাথে ভোগ করছে 3টা কমলা, তখন সে কত টাকার মজা পাইছে? 24 একক মজা পাইছে। তার মানে 3 নাম্বার কমলা থেকে কি পরিমাণ মজা দিছে দেখো তো? 6 একক না? দেখো 18 থেকে 24 এ আসছো, তার মানে কি 6 একক, তাই তো রূপক? ইয়েস স্যার। এরপরে রূপক 4টা কমলা খাইছে, 4টা কমলা ভোগ করে সে কি পরিমাণ মজা পাইছে বলতো? 28 একক মজা পাইছে। 28 একক মজা পাইলে 4 নাম্বার কমলা থেকে কেমন মজা পাইছে? 4 একক মজা পাইছে। এরপর রূপক আবারও তোমার হচ্ছে কমলা খাইছে, এবার কমলা খাইয়ে সে তোমার হচ্ছে মোট উপযোগ কত হইলো? 30 একক হইলো। এটা আমি আন্দাজে দিছি, তোমরা ভাইবো না যে খুব ক্যালকুলেশন করে দিছি, এটা আমি আমার সিস্টেমে আমি দিছি। তোমরা যে কোনো সংখ্যা দিয়ে তোমাদেরকে কমাইতে হবে, যেভাবেই দেখো এটা কমাইতে হবে, এই জন্য তোমরা যেই ইউজ করে কোনো সমস্যা নেই। এটা সুন্দর একটা উদাহরণ, এটা তোমাদের জন্য কাজে দিবে।
তো দেখো 5টা কমলা ভোগ করে রূপক একসাথে 30 একক মজা পাইছে, তাহলে 5 নাম্বার কমলা থেকে কি পরিমাণ মজা পাইছে? 2 একক মজা পাইছে না, তাই তো? তাইলে 6 নাম্বার কমলা যখন রূপক ভোগ করছে দেখো, তখন সে ওই একই রকম মোট উপযোগের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এবার প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য। মাথায় রাখতে হবে যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। দেখো এরপরে যখন রূপক আবারও ভোগ করছে তখন দেখো তার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়েছে, মোট উপযোগ কমে গেছে। এটার মানে এটা হচ্ছে যতই আমরা কোনো দ্রব্য ভোগ করব ততই আমার ওই দ্রব্যের প্রতি আগ্রহ কমতে থাকবে। মোট উপযোগ বাড়তেছে দেখো, কিন্তু বাড়ার হারটা দেখো ক্রমহ্রাসমান হারে বাড়তেছে না। দেখো 10, 18, 24, 28, 30, 30, 28, তার মানে কি বাড়ার হারটা কি ক্রমহ্রাসমান হারে না? প্রান্তিক উপযোগের দিকে তাকাও, 10, 8, 6, 4, 2, 0, -2, মানে প্রান্তিক উপযোগ তো কমেই যাচ্ছে। তার মানে হচ্ছে কোন দ্রব্য ক্রমাগত ভোগ করলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমে যায় বা কমে যেতে পারে। ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আমরা পরের ক্লাসে বিষয়টা নিয়ে আবারও বিস্তারিত কথা বলবো। আর এই বিধিরও তোমার হচ্ছে কিছু সমালোচনা আছে, সমালোচনার মধ্যে তোমার মূল 2টা সমালোচনা বলি। দ্রব্যের পরিমাণ যদি যথেষ্ট না হয় তাহলে এই বিধিটা কার্যকর হবে না। যেমন তোমার খিদা লাগছে, আমার কাছে আসছো, পানি খেতে চাইছো, আমি তোমার 1 চামচ পানি দিলাম, তো তোমার কি আগ্রহ কমবে? না। 2 চামচ পানি দিলাম, আগ্রহ কমবে না। তার মানে দ্রব্যের পরিমাণ যদি যথেষ্ট যদি না হয় তাহলে এই বিধি কার্যকর হবে না। আরেকটা হচ্ছে তোমার যদি 2টা দ্রব্য ভোগের মধ্যে সময় ব্যবধান বেশি থাকে তাহলেও এই বিধি কার্যকর হবে না। যেমন তোমাকে সকালে দিলাম 1টা মিষ্টি, বিকালে দিলাম 2টা মিষ্টি, খাইতে পারবা না? আবার পরের দিন দিলাম 3টা মিষ্টি, খাইতে পারবা না? খাইতে পারবা। কার মানে হচ্ছে 2টা দ্রব্যের মধ্যে যদি সময় ব্যবধান বেশি হয় তাহলেও এই বিধি কার্যকর হবে না। ঠিক আছে? এখন তোমরা রূপক প্রশ্ন করো। রূপক বুঝছো বিষয়টা আমি কি বলছি? দেখো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের কলমটা খেয়াল করো মনোযোগ দিয়ে। মোট উপযোগ দেখো 10, 18, 24, 28, 30, 30, 28 বাড়তেছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, আর শেষে কমে গেছে। হ্যাঁ স্যার। আর প্রান্তিক উপযোগ দেখো 10, 8, 6, 4, 2, 0, -2, মানে কমে যাচ্ছে। এই ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো আজকে এ পর্যন্তই থাক। পরের ক্লাসে আমি যখন দেখাবো আমি চিত্রভিত্তিক আলোচনায় যাব। কোনো সমস্যা হবে না, একদম সহজ, একদম পানি ভাতের মতো বিষয়টা, বুঝছো? একবার বই খুলবা, ইনশাআল্লাহ তোমরা নিজেরাই পরিষ্কার হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।